একজনের ঢাকা আসার খবরে কেন ঘুম হারাম হয়ে গেল প্রতিবেশী দেশ ভারতের? ডক্টর জাকির নায়েককে নিয়ে কেন এত ভয়? কি এমন আছে তার কথায় যা মোদী সরকারের ভিত কাঁপিয়ে দিচ্ছে? ভারত তাকে ফেরত পেতে মরিয়া, কিন্তু কেন তাকে ঘিরে এত আতঙ্ক? আসুন আজ উন্মোচন করা যাক সেই রহস্য যার শেকড় লুকিয়ে আছে ধর্ম, রাজনীতি এবং আদর্শের এক জটিল সংঘাতে। ডক্টর জাকির নায়েক চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারী এই মানুষটি গত শতাব্দীর শেষ দিকে এবং এই শতাব্দীর শুরুতে বিশ্বজুড়ে ইসলামিক বক্তা হিসেবে এক অভূতপূর্ব পরিচিতি লাভ করেন। কিন্তু তার এই পরিচিতি গতানুগতিক কোনো ধর্মীয় বক্তার মতো ছিল না। তিনি মসজিদ বা মাদ্রাসার চিরাচরিত গণ্ডির বাইরে এসে স্যুট টাই পরে ঝরঝরে ইংরেজিতে কথা বলা এক নতুন ধারার সূচনা করেন। তার আলোচনার বিষয়বস্তু ছিল বিজ্ঞান, যুক্তি এবং তুলনামূলক ধর্মতত্ত্ব। তিনি শুধু কোরআন নয়, বরং বাইবেল, বেদ, উপনিষদ, গীতা সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অনর্গল উদ্ধৃতি দিয়ে যুক্তি উপস্থাপন করতেন। তার লেকচারের পর প্রশ্নোত্তর পর্বগুলো ছিল সবচেয়ে আকর্ষণীয়, যেখানে তিনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা মানুষের ছুড়ে দেয়া কঠিন এবং বিতর্কিত প্রশ্নের উত্তর দিতেন ঠান্ডা মাথায় যুক্তির মাধ্যমে। এই নতুন ধারার উপস্থাপন পদ্ধতি শিক্ষিত তরুণ প্রজন্ম, বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তাকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। শুধু মুসলিমরাই নয়, বহু অমুসলিমরাও তার বক্তব্য শুনতে ভিড় জমাত। তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন, IRF এবং পিস টিভি নেটওয়ার্কের মাধ্যমে তার বার্তা পৌঁছে গিয়েছিল বিশ্বের কোটি কোটি মানুষের কাছে। তার সভাগুলোতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করার দৃশ্য দেখা যেত। এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ধীরে ধীরে তার জন্য বিপদ ডেকে আনে। কিন্তু এই জনপ্রিয়তা কিভাবে ভয়ের কারণ হয়ে দাঁড়ালো? এর উত্তর বুঝতে হলে ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি বা বিজেপির রাজনীতির মূল ভিত্তি হলো হিন্দুত্ববাদী বা হিন্দু জাতীয়তাবাদী আদর্শ। এই আদর্শের একটি কেন্দ্রীয় বিষয় হলো ভারতে মুসলিম শাসনের ইতিহাসকে নেতিবাচকভাবে উপস্থাপন করা এবং ধর্মান্তরকরণকে একটি আগ্রাসন হিসেবে দেখা। তাদের রাজনৈতিক বয়ানে প্রায়ই ঘর ওয়াপসি বা ঘরে ফেরার মতো কর্মসূচির কথা শোনা যায়, যার উদ্দেশ্য হলো মুসলিম বা খ্রিস্টানদের হিন্দু ধর্মে ফিরিয়ে আনা। এই রাজনৈতিক আবহে ডক্টর জাকির নায়েক এক বিপরীত স্রোত তৈরি করেন। তিনি এমন এক চিত্র তুলে ধরেন যেখানে শিক্ষিত আধুনিক শহুরে তরুণ তরুণীরা স্বেচ্ছায় যুক্তি ও তথ্যের উপর ভিত্তি করে ইসলাম গ্রহণ করছে। এটি ছিল বিজেপির রাজনৈতিক বয়ানের সম্পূর্ণ বিপরীত। তাদের প্রচারণায় যেখানে ধর্মান্তরকে জোরপূর্বক বা প্রলোভনের ফল হিসেবে দেখানো হতো, সেখানে জাকির নায়েকের মঞ্চে মানুষ প্রকাশ্যে ঘোষণা দিত যে তারা গবেষণার পর ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছেন। এটি ছিল হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রকল্পের জন্য একটি বড় আদর্শিক চ্যালেঞ্জ। জাকির নায়েক কোনো অস্ত্রধারী জঙ্গি ছিলেন না, কিন্তু তার যুক্তিনিষ্ঠ বক্তব্য বিজেপির আদর্শিক ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছিল। তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা কঠিন ছিল, কারণ তিনি কথা বলতেন বিজ্ঞান ও বিভিন্ন ধর্মগ্রন্থের ভাষায়। এই আদর্শিক সংঘাতে একসময় সরাসরি সংঘর্ষে রূপ নেয়। এই প্রেক্ষাপটে আসে 2016 সালের সেই ঘটনা যা সব কিছুকে বদলে দেয়। ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 22 জন নিহত হন। হামলার পর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয় যে হামলাকারীদের মধ্যে একজন রোহান ইমতিয়াজ ফেসবুকে জাকির নায়েককে অনুসরণ করত এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এই একটি তথ্যই ছিল যথেষ্ট। ভারতের গণমাধ্যম এবং সরকার এই সুযোগটি লুফে নেয়। জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি তার বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসবাদে উস্কানি দিচ্ছেন। যদিও জাকির নায়েক তাৎক্ষণিকভাবে এই হামলার নিন্দা জানান এবং বলেন যে তিনি সর্বদা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেন যে কোরআন একজন নিরপরাধ মানুষকে হত্যা করাকে পুরো মানবজাতিকে হত্যার সমতুল্য মনে করে। তিনি আরও বলেন, ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ আমাকে অনুসরণ করে। তাদের মধ্যে কেউ যদি আমার কথার ভুল ব্যাখ্যা করে তার জন্য আমি দায়ী নই, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভারত সরকার তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করার জন্য একটি মোক্ষম অস্ত্র পেয়ে যায়।
এরপর থেকেই শুরু হয় ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রীয় ব্যবস্থার সর্বাত্মক অভিযান। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা বা NIA তার বিরুদ্ধে মামলা দায়ের করে। তার প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF-কে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র পাচার বা মানি লন্ডারিংয়ের মতো গুরুতর আর্থিক অভিযোগও আনা হয়। দেশজুড়ে তার অফিসগুলোতে তল্লাশি চালানো হয় এবং তার টেলিভিশন চ্যানেল পিস টিভির সম্প্রচার ভারতে বন্ধ করে দেয়া হয়। তাকে ভারতের সবচেয়ে কঠোর আইনগুলোর একটি বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা UAPA এর অধীনে অভিযুক্ত করা হয়, যা সাধারণত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এই বিতর্কের গভীরে যাওয়ার আগে আপনারা যারা সত্য ও নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ পছন্দ করেন তারা গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। কিন্তু আইনি লড়াই শুধু ভারতে সীমাবদ্ধ থাকেনি। ভারত সরকার তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পর্যায়েও চেষ্টা শুরু করে। তারা ইন্টারপোলের কাছে জাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্য আবেদন করে, যাতে বিশ্বের যে কোনো দেশ থেকে তাকে গ্রেফতার করা যায়। কিন্তু এখানে ভারত একটি বড় ধাক্কা খায়। ইন্টারপোল বারবার ভারতের আবেদন প্রত্যাখ্যান করে। তারা জানায় যে জাকির নায়েকের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হতে পারে। এটি ছিল জাকির নায়েকের জন্য একটি বড় আইনি বিজয় এবং ভারতের জন্য একটি কূটনৈতিক অস্বস্তির কারণ। এই সব কিছুর মধ্যেই ডক্টর জাকির নায়েক ভারত ছেড়ে মালয়েশিয়ায় আশ্রয় নেন। সেখানে তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি দেয়া হয়। মালয়েশিয়া সরকারও ভারতের প্রত্যর্পণের অনুরোধ একাধিকবার প্রত্যাখ্যান করেছেন। এখন প্রশ্ন হলো, এত বছর পর জাকির নায়েকের বাংলাদেশ সফর ঘিরে ভারত কেন আবার এতটা উদ্বিগ্ন? এর কারণ বহুবিধ। প্রথমত, বাংলাদেশ ভারতের সবচেয়ে নিকটতম এবং গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের একটি। ভারত চায় না তার সীমান্তে এমন কোনো ব্যক্তির উপস্থিতি থাকুক যাকে তারা নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। দ্বিতীয়ত, বাংলাদেশে জাকির নায়েকের লক্ষ লক্ষ অনুসারী রয়েছে। তার একটি সফর বাংলাদেশে তার প্রভাবকে আরও শক্তিশালী করতে পারে, যা ভারতের কট্টরপন্থী মহলকে চিন্তিত করে। তারা ভয় পায় জাকির নায়েকের উপস্থিতিও এই অঞ্চলের তরুণদের মধ্যে ইসলামিক পরিচয়ের অনুভূতিকে আরও জোরদার করতে পারে, যা তাদের অখণ্ড ভারত বা হিন্দুত্ববাদী সাংস্কৃতিক আধিপত্যের ধারণার পরিপন্থী। এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি জটিল কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে ভারতের মতো একটি শক্তিশালী প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চাপ, অন্যদিকে দেশের একটি বিশাল জনগোষ্ঠীর ধার্মিক অনুভূতিকে সম্মান জানানোর বাধ্যবাধকতা। ভারত চায় বাংলাদেশ যেন তাকে ভারতের হাতে তুলে দেয়, কিন্তু এটি বাংলাদেশের জন্য সহজ কোনো সিদ্ধান্ত নয়, কারণ এর ফলে দেশের অভ্যন্তরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। পরিশেষে ডক্টর জাকির নায়েকের ঘটনাটি আর শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন আদর্শের লড়াই। একদিকে ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক প্রকল্প যা তাদের সংস্কৃতির একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, অন্যদিকে জাকির নায়েকের বুদ্ধিভিত্তিক ও তুলনামূলক ধর্মতত্ত্বের বয়ান, যা শিক্ষিত মুসলিম তরুণদের মধ্যে আত্মবিশ্বাস এবং পরিচয়ের এক নতুন অনুভূতি তৈরি করেছে। মোদী সরকারের ভয়টা এখানেই। তাদের ভয়টা কোনো সন্ত্রাসীকে নিয়ে নয়, ভয়টা একটি আইডিয়াকে নিয়ে, যে আইডিয়াকে শুধুমাত্র শক্তি দিয়ে দমন করা কঠিন। তাই তারা জাকির নায়েককে একজন উগ্রবাদী মনোভাব বা ইন্টেলেকচুয়াল টেররিস্ট হিসেবে চিহ্নিত করতে চায়, যাতে তার যুক্তি ও বার্তার গ্রহণযোগ্যতা নষ্ট করা যায়। ডক্টর জাকির নায়েককে ঘিরে এই জটিল পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা সময়ই বলে দেবে। এমন গভীর ও তথ্যবহুল বিশ্লেষণের জন্য গল্প নিউজের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদের জানান। গল্প নিউজের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।